এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় পানি চক্র। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিহুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানির সাথে আমাদের সম্পর্ক খুবই নিবিড়। নানাভাবে আমরা পানিকে ব্যাখ্যা করে থাকি। অনেকেই বলে থাকেন পানির অপর নাম জীবন। আসলেই পানি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের চারপাশে রয়েছে পানির অবস্থান। পৃথিবীর প্রায় 70% তো পানি। এই যে পানি ছাড়া আমাদের জীবনযাপন সম্ভব নয়। কিন্তু সৃষ্টির প্রথম দিকে পানির অবস্থা কেমন ছিল, পানি আমরা কিভাবে পেলাম, এমন একটি প্রশ্ন তো জাগতেই পারে। শুরুতেই আমরা এই ব্যাপারে জানার চেষ্টা করি ডাক্তার মশিহুর রহমান আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। পানির অপর নাম জীবন, এটা সত্যি কথা। আর আপনি যেটা বললেন, মনে প্রশ্ন জাগতেই পারে যে বিশাল জলরাশি সমুদ্র মহাসমুদ্র কিভাবে সৃষ্টি হলো। কারণ আমরা জানি পৃথিবী কিন্তু ছুটে এসছে সূর্য থেকে। ইনিশিয়ালি এর সাইজ, এখন আমরা যে আয়তন দেখি এর চেয়ে 10 ভাগের 1 ভাগ ছিল। ওই ফেজে সে ছিল অত্যন্ত উত্তপ্ত, জাস্ট লাইক ফায়ারি বল। এখন এটা কিন্তু সেই সময় আমরা যদি চিন্তা করি, এই গোল এক অগ্নিকুণ্ডের মাঝখানে পানি তৈরি হলো কিভাবে। হ্যাঁ, এটা বিজ্ঞানীদের কাছে একটা প্রশ্ন ছিল। বিজ্ঞানীদের কথাটায় যাওয়ার আগে আমি সূরা বাকারার 74 নম্বর আয়াতটা একটু কোট করি। আয়াতটিতে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়ার কাজ করতেন তখন কাফের মুশরিকদের তিনি আল্লাহর বাণী পৌঁছাতেন। তারা কথা বিশ্বাস করত না, কটূক্তি করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার এই 74 নম্বর আয়াতটি দিলেন। আল্লাহ বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের বলে যে তোমাদের অতঃপর তোমার অন্তর কি হলো, যে মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ্দু কাসওয়া। এরপর বলছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, বলে তোমাদের অন্তরটা কঠিন হলো পাথরের মতো, বরং তার চেয়েও বেশি। তো এখন বিস্মিত লাগছে, পাথরের প্রসঙ্গ আসছে, একটু পরে বলছি। এরপর বলছে, ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফা ইয়খরুজু মিনহুল মাই, কিছু কিছু পাথর যেটা বিদীর্ণ হয় তা থেকে ঝর্ণা প্রবাহিত হয়। আল্লাহ বলছে, ওয়াইন্না মিনহা লামা ইয়াবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু কিছু পাথর আল্লাহর ভয় খসে আসে, উপর থেকে পড়ে। তিনটা জিনিস আপনি প্রপার্টিস পেলেন। পাথর হচ্ছে অত্যন্ত কঠিন একটা পদার্থ, যার সাথে তুলনা করা হলো সে কাফের মুশরিকদের অন্তরের সাথে, যে বললো আল্লাহ বলছেন যে তার চেয়ে কঠিন হলো তোমাদের, তাদের অন্তর পাথরের অন্তর। এবং আল্লাহ এই তুলনা করছেন। দেখেন, দুটা জিনিস আপনি বলেন, এই আয়াতটা কিন্তু একটা রূপক আয়াত। যেমন সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতের দিকে যদি তাকে আল্লাহ বলছে, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুম হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাসাব্বিহাত। এই কিতাবের অংশ, একটা মূল অংশ, আরেকটা হচ্ছে রূপক বা অ্যালেগরিক্যাল ভার্স। এখানে আল্লাহ তো তাদের সম্পর্কে এতটুকু বললেই পারতেন যে ওরা অত্যন্ত কঠিন মনের, কিন্তু বললেন না, পাথরের সাথে কম্পেয়ার করলেন। পাথরের প্রপার্টিস বললেন, কিছু কিছু পাথরে প্রশ্রবণ হয়, কিছু কিছু পাথরে ঝর্ণা প্রবাহিত হয়, কিছু কিছু পাথর আল্লাহর ভয়ে নেমে আসে, খসে পড়ে। এই খসে পড়ে দিয়ে হলো সায়েন্টিফিক এক্সপ্লোরেশন। আমরা যদি দেখি এক্সপ্লোরেশনটা কি, আমরা একটা জিনিস সূরা জুমারের
21 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব, যারা বোধসম্পন্ন লোক, যারা বুদ্ধিমান জ্ঞানী লোক, তাদের মধ্যে অনেক নিদর্শন এর মধ্যে আছে। তাহলে আমরা যদি দেখি যে বিজ্ঞান কি চিন্তা করে, আমরা আমাদের এই সৌরমণ্ডলে পৃথিবীর কথা চিন্তা করি, পৃথিবী হচ্ছে একমাত্র রকি প্ল্যানেট যেখানে সমুদ্র আছে। আর কিন্তু আপনি যদি মার্সে যান, ভেনাসে যান, হ্যাঁ, জুপিটারে যান, স্যাটার্ন, কোথাও কিন্তু আপনি পাবেন না, সমুদ্র পাবেন না। এখানে হলো কেন, বাকিটাতে হলো না কেন, এটাও আর একটা প্রশ্ন। এখানে হিউম্যান হ্যাবিটেন্ট, আপনি অন্যান্য গ্রহে কিন্তু মানুষ নাই, মানুষের জন্যই কিন্তু এটা তৈরি করা হলো বলেই কিন্তু এখানে আপনি পাচ্ছেন। যেই কারণে এই কম্পেয়ারগুলি করলাম। এবং এই পানির সৃষ্টি বিজ্ঞানের যে ধারণা যে রেস্ট অফ দ্য প্ল্যানেটে নাই, এটাতে আছে। কিন্তু এই সোর্স অফ ওয়াটার, যেইভাবে সূর্যে কি পানি আছে যদি চিন্তা করি, নাই। তা আমাদের এখানে আসলো কিভাবে? বিজ্ঞানের একটা ধারণা হচ্ছে যে এই পানি আসলে পৃথিবীতে তৈরি হয়নি। দুইটা মত আছে। কারো কারো খুব অল্প কিছু বিজ্ঞানী ধারণা করে যে পৃথিবীতেই এই পানির তৈরি। আর মূলত যারা প্রুফ দেয়, একেবারে সায়েন্টিফিক প্রুফ, তারা বলে এটা বাইরে থেকে আসছে। এখন আমি চিন্তা করি এই বিষয়টা জানার জন্য আমাদের তিনটা বিষয় খুব বোঝার দরকার। যদি একাডেমিক হয়ে যায়, একটা প্ল্যানেটারি সায়েন্স, একটা হলো অ্যাস্ট্রোনমি, একটা অ্যাস্ট্রোবায়োলজি। যেহেতু একাডেমিক আলোচনায় যাব না, আমরা দেখি যে এই দূরের থেকে অ্যাস্টেরয়েডগুলি কিভাবে আসে। অ্যাস্টেরয়েডগুলি অ্যাস্টেরয়েড বেল্ট থেকে আসে এবং তারা পানি ক্যারি করে নিয়ে আসে, এবং যখন পৃথিবীর সোলার উইন্ডের টাচে আসে তখন তারা যেসব অ্যাস্টেরয়েড সিলিকেট থাকে সে কিন্তু পানি তৈরি করে, এবং পৃথিবীর উপরে তারা আঘাত করতে থাকে মিলিয়ন ইয়ার্স ধরে, বিলিয়ন ইয়ার্স ধরে এরা কিন্তু পৃথিবীর আঘাত করতে থাকে। এরপরে যদি আমি চিন্তা করি ইনিশিয়াল ফেজে পৃথিবীর সৃষ্টির প্রথম অবস্থায়, এর আগেই বললাম যে আয়তন কম ছিল, হাইড্রোজেন মলিকুল যেগুলি ছিল এগুলি তো ফটোলাইসিস হলো এবং হারাতে শুরু করলো। কিছু কিছু হাইড্রোজেন কিন্তু প্রিসিপিটেশন পরে পৃথিবীতে সারফেসে আসে। এইভাবে পরবর্তীতে বিজ্ঞানী দুটো একটা ধারণা দেয় যে পৃথিবীতে যে প্রক্ষিপ্ত হয় সেটা হলো আইসি প্ল্যানেট সিমাল, আরেকটা ধারণা অ্যাস্টেরয়েড বেল্ট থেকে আসা অ্যাস্টেরয়েড। এই দুইটা জিনিস থেকে বিজ্ঞানী বলল যে আসলে পানির সোর্স কিন্তু পৃথিবী না, মহাকাশ। মহাকাশে থাকা আমাদের ফার্স্ট অ্যাস্টেরয়েড বেল্ট অথবা কুইপার অথবা অট ক্লাউড এইখান থেকে ক্রমাগত পৃথিবীতে আসে। এবং তারা আসে কীভাবে, একটা মজার ব্যাপার, তারা যখন রোটেট করে মাঝে মাঝে সে কিন্তু তার কক্ষচ্যুত হয়, এমন গ্র্যাভিটেশনে পৃথিবীর উপর তার আছড়ে পড়ে। আপনি বললেন যেভাবে আপনার বক্তব্য আপনি প্রকাশ করলেন, তাতে তো আমাদের ঊর্ধ্বমুখী হতে হয়। অর্থাৎ আকাশ থেকে যেমন পবিত্র কোরআন নাজিল হয়েছে, আপনার বক্তব্য অনুযায়ী ঠিক তেমনিভাবে আকাশ থেকে পানি নাজিল হয়েছে। অথচ সাধারণভাবে আমাদের সাধারণ জেনারেল নলেজ তো আমরা দেখি পানি তো চারিদিকে ছড়িয়ে আছে, নদী নালায়, খাল বিলে, সাগরে। তো পানি তো পৃথিবীতে থাকার কথা, কিন্তু আপনি বিজ্ঞানের কথা বলছেন, আপনি তথ্যের কথা বলছেন যে পানি আকাশ থেকে নাজিল হয়েছে। এবং যখন আকাশ থেকে আমরা পানি নাজিলের কথা আলোচনা করব তখন সঙ্গতভাবেই গ্রহাণুর প্রসঙ্গ আসবে, স্টেরয়েডের প্রসঙ্গ আসবে। তো এগুলো যদি আমরা একটা আদল বা কাঠামো চিন্তা করি তাহলে আমরা বোঝার জন্য বড় বড় বিশাল প্রস্তরখণ্ডের কথা ভাবতে পারি। যদি আমরা গ্রহাণুকে বলি একটা বিশাল প্রস্তরখণ্ড, তাহলে অ্যাস্টেরয়েড হবে তার চেয়ে আরও বড় বিশাল প্রস্তরখণ্ড। তো আপনি বলছেন যে এই গ্রহাণু বা স্টেরয়েডের মাধ্যমে বিশাল বিশাল প্রস্তরখণ্ডের মাধ্যমে পৃথিবীতে পানির সৃষ্টি হয়েছে, উৎপত্তি হয়েছে, নাজিল হয়েছে। কিন্তু ভাবতে গেলে হোঁচট খেতে হয়। আপনি কি আমাদের বুঝিয়ে বলবেন কিভাবে? বোঝানোর একটু কঠিন, তবে বলি রেফারেন্স দিচ্ছে হচ্ছে সিঙ্গাপুরের একজন বিজ্ঞানী ফ্র্যাঙ্কলিন। তিনি এই ফরমেশন অফ ওয়াটারের কয়েকটা তথ্য দিলেন। এক নাম্বার হচ্ছে যে ইলেকট্রন স্ট্রিপিং, এটা মহাকাশে অ্যাস্টেরয়েডে। দ্বিতীয় জিনিস তিনি বললেন মলিকুলার হাইড্রোজেন ফরমেশন হচ্ছে এই পানি ফরমেশনের আগে, এবং রেডক্স রিয়াকশান ইন কমা। কমা হচ্ছে কি জিনিস, যে একটা একটা নেবুলার চারপাশে একটা এনভালপের মতো এখানে রেডক্স রিয়াকশান হয় এক ধরনের, ডিটেলসে যাচ্ছি না। প্লাজমা ইলেকট্রন কেমিস্ট্রি একটা এর সাথে জড়িত। এরপরে আমরা যদি ধরি সিলিকেট, যে প্রোটন, একটা হলো যে প্রোটন ইমপ্ল্যান্টেশন হয়,
এটা কীরকম হয়, অ্যাস্টেরয়েডগুলি যেগুলি সিলিকেট ক্যারি করে তখন যখন সোলার উইন্ডে আসে তখন সে রিয়াকশন করে এবং ওয়াটার ফর্মেশন করে এবং এই ওয়াটার পৃথিবীতে আছড়ে পড়ে। আপনি দেখেন যখন এটা পড়তে থাকে আপনি বিস্মিত হবেন, পতনের গতি কিন্তু 18 থেকে 50 কিলোমিটার পার সেকেন্ড বেগে পড়ে। আপনি আওয়ার হিসাব করলে পার সেকেন্ডে 18 to 50 কিলোমিটার পার সেকেন্ড এই বেগে সে আঘাত করে। এই স্পিডে যখন আসে পৃথিবীর সোলার উইন্ডের কাছে যখন আসে এর টেম্পারেচার বেড়ে যায়, প্রেশার বেড়ে যায় এবং তার সিলিকন রিয়্যাক্ট করে বসে, যেটা বললাম প্রোটন ইমপ্ল্যান্টেশন হয় এবং তখন পানি ফর্ম করে সে এখানে এসে রিয়াকশানে এবং পৃথিবী। আপনি সেই আয়াতের কথা চিন্তা করেন, সূরা বাকারা 74 নম্বর আয়াতে আল্লাহ বলছেন খসে পড়ে, কিছু কিছু পাথরে প্রস্রবণ হয়। তখন আপনি চিন্তা করে দেখবেন পাথরের যে প্রপার্টিগুলি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই প্রপার্টিগুলি যদি আপনি অ্যানালিসিস করেন তখন দেখতে পারবেন যে না, এই একটা কথা, সেই আয়াতে তো একটা কথা বলেই আল্লাহ থেমে যেতে পারতেন যে ওদের মন কঠিন, ব্যাস শেষ। কিন্তু পরবর্তী 3টা কথা বলা হলো, পাথরে প্রস্রবণ হয়, কিছু কিছু পাথর আল্লাহর ভয়ে খসে পড়ে, নেমে আসে। তো এইখানে আপনি যদি দেখলেন যে এই যে ফ্র্যাঙ্কলিনের কথা আর আপনার যে প্রশ্ন, হ্যাঁ, সেই প্রশ্নের উত্তরটাই হচ্ছে যে বাইরের থেকে অ্যাস্টেরয়েড যখন আসে, ইভেন আমরা একটু পরে বলবো যে কুইপার বেল্ট থেকে আসছে এবং এরপর অট ক্লাউড, এটা কিন্তু অট ক্লাউড অনেক দূরে, কিন্তু প্রায় 5000 AU বলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যতটুকু, এটা যদি আমি 5000 গুণ বাড়িয়ে দিই তাহলে যে ডিস্টেন্স সেটাতে অট ক্লাউড থাকে, সেখান থেকে আসে যেটা গ্র্যাভিটেশনে পৃথিবীর উপর আঘাত করে। বিশ্বটা প্রত্যেক গ্রহের উপরে করলেও এখানে আমরা দেখি যে যেহেতু হিউম্যান প্রাণের এখানে আমরা চিহ্ন পাই, এখন রেস্ট অফ দ্য প্ল্যানেটে আমরা পাচ্ছি না, তাহলে ধরেই নেওয়া যায় এটা এলিগেন্ট ডিজাইন বাই অলমাইটি আল্লাহ। ডক্টর মশিউর রহমান বলছেন পানি আসমান থেকে আবির্ভূত হয়েছে, নাজিল হয়েছে। প্রক্রিয়াটা কীরকম? তিনি বলছেন যে গ্রহাণু অথবা অ্যাস্টেরয়েড পানি বহন করে এনেছে। তো প্রসঙ্গত জানতে চাইব, বর্তমান সময়ের যে বিজ্ঞানীরা তারা কি আপনাদের এই তথ্য মেনে নিয়েছেন বা তাদের বক্তব্য কি? যেটা প্রথমে বলছিলাম যে দু ধরনের ওপিনিয়ন ছিল। কারো কারো মতে যে পৃথিবীর শুরু থেকে প্রায় আমি যদি বলি 4.6 বিলিয়ন ইয়ার্স থেকে 4 বিলিয়ন পর্যন্ত এই এইজের মধ্যে পানি তৈরি হয়, একটা মত। এর সপক্ষে কিন্তু খুব জোরালো যুক্তি নেই এবং দেখা গেছে কানাডিয়ান ইউনিভার্সিটিতে, এটা গ্রিনস্টোন বেল্ট, কুইবেক, কানাডান কিছু সায়েন্টিস্ট, তারাও বলল যে আসলে পৃথিবীর শুরু থেকেই পানি ছিল, তাদের একটা ধারণা। এবং এটা বলে প্রায় 3.8 বিলিয়ন ইয়ার্স থেকে পানি তৈরি হয়। পৃথিবীর বয়স হচ্ছে 4.6 বিলিয়ন। একটা বললো না 4.6 থেকে, আরেকজন বললো না 3.8 বিলিয়ন থেকে। কিন্তু আমরা যদি চিন্তা করি তখনকার দিনে হাইড্রোজেন এটা কিন্তু বাতাসে হারিয়ে যেতে শুরু করে। আমার অক্সিজেনের ইনসাফিসিয়েন্ট ছিল, কারণ অক্সিজেন আর হাইড্রোজেন যদি না থাকে আমার ওয়াটার ফর্মেশন হবে না। এবং সুনির্দিষ্টভাবে তারা বলল যে একটা জিনিস হলো যে একটা এলিমেন্ট আছে জেনন, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 54। এর থেকে পৃথিবীর প্রাথমিক অবস্থা, এটা অ্যানালাইসিস করে তারা দেখলো যে পৃথিবীর প্রাথমিক অবস্থাতেই পানি ছিল। এটা ওরা টেস্ট করে বলল, কারণ বেশ কিছু মেসেজ দেয় যে আপনি যখন বহু পুরানো হাইড্রোজেন পাবেন, হ্যাঁ, এবং হাইড্রোজেন ডিউটেরিয়াম রেশিও থেকে কী পরিমাণ পানি মহাকাশে, কী পরিমাণ প্রাণী প্ল্যানে থাকে, এটা আপনি বুঝতে পারেন, এরকম একটা তারা ধারণা দিল। কিন্তু পরবর্তীতে যে বিজ্ঞানীরা প্রমাণ হাজির করলো তার মধ্যে একটা দুটো কথা বলে তারা বলছে যে, প্রথমেই বললাম যে অ্যাস্টেরয়েড হচ্ছে প্রধান উৎস, অ্যাস্টেরয়েড বেল্ট থেকে আসা, ছুটে আসা গ্র্যাভিটেশনে, এই অ্যাস্টেরয়েড হচ্ছে এখন বিশাল বিশাল প্রস্তরখণ্ড। হ্যাঁ, এটা ফিউ মিটার থেকে এর চেয়ে বহু বড় হয়। আরেকটা হচ্ছে বলে কার্বনেসাস কনড্রাইট, এবং বিশেষভাবে হাইড্রোজেন এবং নাইট্রোজেন সমৃদ্ধ। এই কনড্রাইটগুলোর মধ্যে হাইড্রোজেন এবং নাইট্রোজেন খুব বেশি থাকে এবং এটা প্রমাণ দিচ্ছে, তার এইজ প্রমাণ দিচ্ছে যে পানির আদি উৎস হচ্ছে এই অ্যাস্টেরয়েডগুলি। এবং এখানে
যে আমরা যে আইসোটোপ রেশিও চমৎকার একটা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, বিভিন্ন আইসোটোপ, প্রায় 9টা আইসোটোপ আমরা দেখি, ফাইন্ড আউট করা হয়। এই আইসোটোপগুলি যখন আমরা রিসার্চ করি তারা কিন্তু ওয়াটার সোর্সের আমাদের ইনফরমেশন দিচ্ছে। এবং ডিউটেরিয়াম থেকে যে হাইড্রোজেন হওয়া, এটা একটা চমৎকার পয়েন্ট, এই সোর্স অফ ওয়াটার, এই মেসেজটুকু দেয়া। এরপর আমাদের সৌরমণ্ডলে ওয়াটার সোর্স, সেটাও আমাদের মেসেজ দিচ্ছে। এবং বেশিরভাগ ডিউটেরিয়াম কিন্তু সৃষ্টি হয় বিগ ব্যাং আর হচ্ছে সুপারনোভা ফরমেশনের সময়। ডিউটেরিয়াম জানি সেই সময় মহাবিস্ফোরণবাদ যখন, তখন ওই সময় D2O বলে, এটা হ্যাভি ওয়াটার, ওই জিনিসটা সেই সময় তৈরি হয়, ইনিশিয়াল ফেজ অফ বিগ ব্যাং। এবং পৃথিবীতে আমরা একটু আগে বললাম যে আইসোটোপ রেশিও থেকে আমরা ওয়াটার এই সোর্স আমরা জানতে পারি। এবং হাইড্রোজেন ডিউটেরিয়াম অনুপাত, সেটা থেকে আমরা একটা প্রাচীন ইউক্রাইট কন্ড্রাইট, যেটা অ্যাস্ট্রয়েড বেল্ট ভিস্তা থেকে এসছে। সবচেয়ে মজার ব্যাপার, ভিস্তা একটা অ্যাস্ট্রয়েড, যেটা অ্যাস্ট্রয়েড বেল্টে, এটা যখন পৃথিবীতে আসে সেটা চেক করে দেখা যায় যেটা ওয়াটার ফরমেশনে রেসপন্সিবল। এবং বলছে যে না, আসলে যে সোর্স আমরা পৃথিবীতে পাচ্ছি সেটার সোর্স কিন্তু আউটসাইড অফ আর্থ, অ্যাটলিস্ট মহাকাশ থেকে। আপনি জানেন যে আমরা যে সমুদ্রে যে পানি পাই, এটা কিন্তু প্যালাটেবল না, খাবার নো। পৃথিবীতে যত পানি আছে এর কিন্তু আপনি 3% পানি আপনি খেতে পারেন। এক বৃষ্টির পানি, মিঠা নদীর পানি অর্থাৎ নদীর পানি খেতে পারেন। আর মাটির নিচে যেটা থাকে এই পরিমাণ কিন্তু মোটে 3%, আর 97 কিন্তু সমুদ্রে, এবং সেটা লবণাক্ত, আপনি খাবার যোগ্য না। হ্যাবিট্যান্ট, আমরা পরিবেশের কথা কখনো বললে সেটা নিয়ে কথা বলবো, সমুদ্রের এই বিষয়টা নিয়ে, যে এই পানির আরও কি হলো। আমরা যদি দেখি কমেট, আরেকটা আমরা বলি যে এটা কমেট হলো, বলা হয় যে ডাস্ট এবং আইস দিয়ে তৈরি হয়, এটা ফিউ কিলোমিটার ইন লেন্থ হয়। এই কমেটগুলি কুইপার বেল্ট এবং অট ক্লাউড থেকে আসে, এবং সেটা পৃথিবীতে আসে, ক্যারি করে পানি। তো আমরা এখানেও প্রমাণ পাচ্ছি যে সোর্স অফ ওয়াটার আউটসাইড অফ আর্থ, মানে আমরা যে মহাকাশ থেকে এসছে, কোত্থেকে, অ্যাস্ট্রয়েড বেল্ট, কুইপার বেল্ট এবং ট্রান্স নেপচুনিয়ান অবজেক্ট আমরা বলে কিছু কিছু আছে, সেখান থেকে কিন্তু এই পানি ক্যারি করে নিয়ে আসে অ্যাস্টেরয়েড। আমরা এরপরে যদি আমরা খেয়াল করি, পৃথিবীর মধ্যে মলিবডেনাম নামে একটা কোম্পানির এলিমেন্ট আছে, সেটা আমরা পরীক্ষা করে সোর্স অফ ওয়াটার পাই, এইজ অফ ওয়াটার পাই, অ্যামাউন্ট অফ ওয়াটার পাই। এইভাবে আপনি যারা বলল সোর্স অফ ওয়াটার পৃথিবীতে যা আছে তা পৃথিবীতে তৈরি হয়নি, এটা কিন্তু আমাদের প্ল্যানেটের বাইরে থেকে আসছে, আসমান থেকে নেমে আসছে। এবং সে কথা আবার আমাদের সেই সূরা, সেই আয়াতে আল্লাহর ভয় খসে আসে এবং পাথরের প্রস্রবণ হয়। মহাকাশের সেই দিকটা যদি, যেমন সূরা বাকারা ৭৪ নম্বর আয়াতে কিছু কিছু পাথরের প্রস্রবণ হয়, এই প্রস্রবণ আমরা কিন্তু প্রমাণ পাই মহাকাশে। এবং সবচেয়ে বিস্ময়কর, নাসার কিন্তু এই ব্যাপারে তাদের কিছু নিজস্ব ভিডিও ফুটেজ আছে, কিভাবে এটা রিয়্যাক্ট করে মহাকাশে। তো যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এটা নাসার, এটা সার্চ আউট করে খুঁজে পাবে। যারা ইন্টারেস্টেড তারা তো আশা করি সেটা খুঁজে দেখার চেষ্টা করবেন। তো আমরা জানি যে যখন মানুষের মধ্যে কোনো বিষয়ে বিতর্ক হয়, মতো পার্থক্য লক্ষ্য করা যায়, তখন ইসলাম আমাদের বলে তোমরা সেক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর কাছে যাও, কোরআন কি জ্ঞান দেয়, সুন্নাহ কি জ্ঞান দেয়, সেটা তোমরা জানার চেষ্টা করো। আজকের এই বিষয়েও আমরা পানি কোত্থেকে পেলাম, এক্ষেত্রে আমরা আপনার কাছে জানতে চাইব, এ বিষয়ে কি পবিত্র কোরআন কিছু বলেছে? কোরআনের সূরা ওয়াকিয়ার একটি আয়াত ৬৮ থেকে ৭০ পর্যন্ত, তোমরা যে পানি পান করো, তোমরা কি কখনো চিন্তা করো যে এটা তোমাদের কাছে প্যালাটেবল, অর্থাৎ খাবার পান করার জন্য উপযোগী কে করে? তুমি না আমি। এবং সূরা মুলকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি এক প্রত্যুষে সব ভরে যদি দেখো, পানির নিচ থেকে, মাটির নিচ থেকে সমস্ত, একটু আগে আমি বললাম যে আমরা যে পানি পান করি তার সোর্স অফ ওয়াটার মূল্য কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার। যদি পানির নিচ থেকে আমি সমস্ত পানি শুষে নিই, কে আছে আমি ছাড়া তোমাদের জন্য পানি আনার? আপনি দেখেন এই মেসেজগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যালাট যেটা পান করি সেটা পানির নিচে প্রায় কিন্তু 10,000 বছর ধরে কিন্তু স্টোর থাকে। নদীর পানি বেশি দিন থাকে না, কয়েক মাস থাকে। ইভেন আপনি সমুদ্রে ওটা মানে 4-5 হাজার ভূগর্ভে সঞ্চিত থাকে। অতএব
যেটা শর্ট টার্ম সেটা না বলে লং টার্ম যেটা, সেই কথাটা উল্লেখ করলো। যদি ভূগর্ভস্থ পানি যদি দেখা একদিন ভোরে আমি চুষে নিলাম, অর্থাৎ সব ইভাপোরেট করে দিল, কে আছো, সব বাষ্পায়িত হয়ে গেল, তাহলে আমি ছাড়া। তাহলে এই কথাগুলি থেকে আপনি দেখতে পারবেন যে সোর্স অফ ওয়াটার সম্পর্কে আরও কতগুলি কথা সূরা মুমিনুরের 18 নম্বর আয়াতে আপনি পাবেন, এবং সূরা নূরের 43 নম্বর আয়াতে। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলছেন, সূরা মুমিনুনের কতগুলি শব্দ যে বিকাদানির শব্দ হলো অনুপাত। দেখেন, আপনি যদি বলেন যে আমি বৃষ্টিপাত করাই, এটা বলেন নির্দিষ্ট অনুপাতে বৃষ্টিপাত করানো হয়। দেখেন, টোটাল প্রিসিপিটেশন কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সমুদ্রের উপরে পড়ে কিন্তু বৃষ্টিপাতের। এবং এই যে একটা অনুপাত, যে অবস্থায় হোক না কেন, আমরা জানি পানি একটা প্রথম বাষ্পায়িত হয়, হ্যাঁ, এবং তারপরে কনডেন্সিফিকেশন হয়, তারপর ট্রান্সপোর্টেশন হয়, দেন প্রিসিপিটেশন হয়, এরপরে ইনফিল্ট্রেশন হয়, এবং সারফেস লেয়ারে তারপর হয়। এর টোটালটা কিন্তু আপনি যদি দেখেন সূরা নূরের 43 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন, সূরা মুমিনুরের 18 নম্বর আয়াতে পাবেন। তো এটা বিশদভাবে বলা আছে। আমাদের সময় আর অনুমতি দিচ্ছে না। আসলেই আমরা একটা বড় বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম, পানিচক্র। আপনি খুব অল্পেই বলতে পারলেন, তবে আমরা মোটামুটিভাবে পানির উৎস সম্পর্কে, এর আগমন সম্পর্কে কিছুটা বাড়তে পেলাম। অন্য কোনো সময় সুযোগ হলে আমরা ইনশাল্লাহ আবার আলোচনা করব। ডক্টর মাশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকে বিষয় ছিল পানিচক্র। আমরা খুব অল্পই বলতে পেরেছি। মোটামুটিভাবে আমরা জানতে পেরেছি যে পানি আকাশ থেকে এসছে একটা প্রক্রিয়ার মাধ্যমে, গ্রহাণুর মাধ্যমে, স্টোরেজের মাধ্যমে, তারপর পানি সমুদ্র, ভূপৃষ্ঠ নানাভাবে পানিকে ধারণ করেছে। আবার সূর্য আসে, তাপ হয়, বাষ্পায়িত হয়, উপরে উঠে যায়, মেঘমালার সাথে ঘুরে বেড়ায়, পর্বতের সাথে বন্ধুত্ব বলবো না সংঘর্ষ বলবো, আবার পানি, আবার ঝর্ণা, একটা বৃত্ত, একটা চক্র। এটাকে আমরা পানি চক্র বলছি। আল্লাহর নেয়ামত, আসুন আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামী শনিবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।